আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোর অজানা মায়া গল্প এখন থেকে নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। বাসায় যাওয়ার পর আম্মু বলল, তোর মাত্র আসার সময় হয়েছে। এইদিকে তোর বোন তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। কেন আম্মু? আমার জন্য আবার অপেক্ষা করার কি আছে? তুই বাসা থেকে বের হবার আগে বলে গেলি তোর বোনকে আমাকে নাকি রান্নার কাজে সাহায্য করতে। আর তোর বোন গিয়ে নিজে রান্না করেছে। ও নিজে হাত বিরিয়ানি রান্না করেছে। আর তুই আসবি বলে এতক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু তোর তো কোনো খবরই নেই, এই জন্য ঘুমিয়ে গেছে। আম্মুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর আমার বোন আমার জন্য রান্না করেছে। আসলে একটা কথা কি, ও ছোট থেকে চুপচাপ থাকতো, আমার সাথেও পর্যন্ত বেশি কথা বলতো না। এই আজকে প্রথম ও আমার জন্য কিছু করেছে। আমি বিছানায় গিয়ে মাহির পাশে বসলাম। ওকে কি ঘুম থেকে ডেকে তুলব নাকি তুলব না? আমার অপেক্ষা করতে করতে ও ঘুমিয়ে গেছে, ডেকে তো তুলতেই হবে। মাহির হাত ধরে টেনে তুলে বললাম, কি হলো আমার লক্ষ্মী বোন? আমার উপর কি আপনি রাগ করেছেন? ছাড় তুই আমাকে, আমাকে ধরবি না তুই। এতক্ষণে আমার কথা তোর মনে হয়েছে, সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আমি। আর তুই? সরি বোন, আমার মনে ছিল না। আর এমন হবে না, চল আমার সাথে। মাহিকে টেনে তুলে টেবিলে নিয়ে বসালাম। ওর রান্না করা খাবার খেতে খেতে বললাম, না বোন, তোর খাবার অনেক অনেক ভালো হয়েছে। এত সুন্দর রান্না তুই কোথায় থেকে শিখলি? মাহি আমার কথা শুনে খুশি হয়ে বলল, আম্মুর কাছ থেকে শিখেছি। যাক, ভালোই হয়েছে। ও এখন রান্না করতে পারবে একটু একটু। ওর জন্য আমার চিন্তা ছিল, এখন সেটা দূর হয়েছে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাক শুনে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। এত সকাল সকাল কি সুইটিকে কল দেওয়া ঠিক হবে? ফোনটা হাতে নিয়ে ওর নম্বরে কল দিয়ে আবার কল কেটে দিলাম। সকাল সকাল ওকে কল দিলে আবার কি মনে করে, এই জন্য ভয়ে কল দিলাম না। বড়লোকের মেয়ে আবার কয়টায় ঘুম থেকে উঠে কে জানে। তবে দরকার আমার, এই জন্য আমাকেই কল দিতে হবে। সকাল সকাল ওকে বিরক্ত করা ঠিক হবে না জেনেও কল দিতে হবে। কাপা কাপা হাতে সুইটির নম্বরে কল দিলাম। একবার ফোন হলো কিন্তু ধরল না। আবার দিলাম, এবারও কল ধরে ওপাশ থেকে বলল, কি ব্যাপার স্যার, সকাল সকাল আমাকে মনে হলো কিভাবে? আজকে তো আমার দিনটাই ভালো যাবে মনে হচ্ছে। আজকে সকাল সকাল আপনি আমাকে মনে করছেন, আবার আমাকে কল দিলেন। ইস স্যার, আমার যে কতটা ভালো লাগছে বলার বাহিরে। সুইটির কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি কল দেওয়াতে ও একটু খুশি হয়েছে। কি জানি ওর মনে আবার কি নিয়ে বসে আছে। ও খুব রহস্যময় মেয়ে, একবার হাসে আবার মাঝে মাঝে রেগে যায়। তবে আমার এত সকাল সকাল ওকে ফোন করে বিরক্ত করার কোনো ইচ্ছা ছিল না। এরপরেও ওকে আমি বললাম, সুইটি, সকাল সকাল তোমাকে কল দিয়ে আমি আবার বিরক্ত করলাম না তো? আরে স্যার, আপনি যে কী সব কথা বলছেন, আমি স্কুলে যাব বলে রেডি হচ্ছিলাম। ভালোই হয়েছে আপনি এই সময়ে কল দিলেন। তা সকাল সকাল আমাকে মনে করার কোনো কারণ আছে বুঝি? আপনি তো আবার কারণ ছাড়া আমাকে কল দিবেন না। সকাল সকাল তোমাকে বিরক্ত করার আমার ইচ্ছে ছিল না। এরপরেও কল দিলাম কারণ আমার একটা ছোট বোন আছে, তোমার সমবয়সী। ওকে তোমাদের স্কুলে ভর্তি করব বলে চিন্তা ভাবনা করছি। এই জন্য ভাবলাম তোমাকে কল দেই। তুমি যদি আমার বোনকে একটু সাথে নিয়ে গিয়ে। যান স্যার, আপনার সাথে আমার কোনো কথা নাই। আমি আবার এখন কি করলাম? কি করলাম মানে? আপনি এই কথা আমাকে আরও আগে বলবেন না? আমাকে আপনাদের বাসার ঠিকানা মেসেজ করে দেন, আমি আসছি। আর সাথে কিন্তু আপনাকেও যেতে হবে। আমার যেতে হবে কি আবার? রাতে কি শর্ত দিয়েছিলাম মনে আছে তো? যেতেই হবে কি, কিন্তু সাথে যে আমার ছোট বোন যাবে সে আমি দেখে নিব। এইসব নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি আসছি আপনার বাসায়। ফোন কেটে দিয়ে আমি একা একা নীরবে হাসছি। আচ্ছা সুইটিকে আমি আজও বুঝতে পারলাম না কেন? আমি যা চিন্তা করি তার থেকে সবকিছু কিভাবে এত এত ভালো হয়ে যায়। আমি তো মনে করছিলাম সকাল সকাল ওকে ফোন দিয়ে আমি বিরক্ত করব। ও বিরক্তিকর কণ্ঠে বললে, স্যার এটা একটা কাজ করলেন, সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিলেন। কিন্তু এসব কিছুই ও করে নাই। উল্টা আমাকে বলল, আমাকে এসব কথা আগে বলবেন না স্যার। সত্যি ওর মনটা অনেক অনেক ভালো। মাঝে মাঝে একটু রেগে যায়, তবে ওর রাগী চেহারা দেখতে আমার বেশ ভালোই লাগে। ও শেট, ওকে তো এখনও আমার বাসার ঠিকানা মেসেজ করে দেই নাই। সুইটিকে বাসার ঠিকানা মেসেজ করে দিয়ে মাহিকে ডাক দিলাম। সকাল সকাল মাহি আমার সামনে এসে বলল, ভাইয়া, বল কি হয়েছে? কিছু বলবি কি? যা এখন গিয়ে রেডি হয়ে নে, আজকে তোরে স্কুলে ভর্তি করাবো। এখন রেডি হতে হবে কি? যা তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি রেডি হচ্ছি। ছোট বোন চলে যাওয়ার পর আমি আবার বিছানায় শুয়ে গেলাম। কাজ করতে একদম এখন মন চায় না, মন চায় শুধু বসে থাকে। এমন একটা কিছু হতো যে আমি বসে বসে থাকতাম আর আমাকে কেউ কাজ করে খাওয়াতো। তবে ঘর জামাই হলে হয়তো বউ আমাকে কাজ করে ঠিকই খাওয়াতো। আমাকে এখন তাই করতে হবে। এমন একটা বউ খুঁজতে হবে যে যার বাসায় আমি ঘর জামাই থাকতে পারবো। মাহি রেডি হয়ে বলল, ভাইয়া চল এখন আমরা যাই। মাহিকে নিয়ে বাসা থেকে বের হলাম, কিন্তু সুইটিকে তো এখনও দেখলাম না আসতে। ও কি আসবে নাকি আমি মাহিকে নিয়ে চলে যাব? আমরা দাঁড়িয়ে আছি বলে মাহি বলিল, কি ব্যাপার ভাইয়া, আমরা দাঁড়িয়ে আছি কেন? কেউ কি আসবে নাকি আমাদের নিতে?
নিতে আসবে না, কিন্তু আমি আমার ছাত্রীকে বলে রাখছি ওদের স্কুলেই তোরে ভর্তি করব। ও এখনও আসছে না কেন? সুইটিকে কল দিব বলে ফোনটা বের করলাম। এর মাঝে একটা প্রাইভেট কার আমাদের সামনে দাঁড়ালো। গাড়ির ভিতর থেকে সুইটি নেমে বলল, সরি স্যার, আপনাকে দাঁড় করানোর জন্য। সুইটিকে দেখে আমি বোকা হয়ে গেলাম। ও আজকে শাড়ি পরেছে, কতটা যে কিউট লাগছে ওকে ও হয়তো নিজেও জানে না। কিন্তু হঠাৎ করে সুইটি শাড়ি পরল কেন, এটাই তো আমি বুঝলাম না। কি জানি বাবা, এই মেয়ের মাথায় কি আছে, মন যা চায় তাই করে ও। মাহি আমার কানে কানে আস্তে করে বলল, ভাইয়া এই মেয়েটা আবার কে? ও আমার ছাত্রী, আমার কাছে পড়ে। সুইটি এবার বলল, তা স্যার যাবেন নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? এক কাজ কর, তুমি মাহিকে সাথে করে নিয়ে যাও, আমি অটোপে চলে আসব। মুহূর্তের ভিতরে ওর মুখটা আবার কালো রং ধারণ করল। বুঝলাম ও কত আশা করে আমার বাসায় আসছে, কিন্তু আমি তো ওর সাথে যাব না। স্যার এখন যদি আপনি আমার সাথে না যান তাহলে এখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে আবার সব কিছু চেঞ্জ করে স্কুলে যাব। আর আজকে প্রথম আমি বান্ধবীদের কাছে আপনার কথা বলবো, কিন্তু আপনি যান স্যার, মনটাই খারাপ করে দিলাম। আপনার কল পাওয়ার পর সেই যে সাজতে বসেছিলাম কিছুক্ষণ আগে উঠেছে, তবে এখন মনে হচ্ছে সব কিছু অযথা করা হয়েছে। এসবের কোনো মানে নাই স্যার, খুব খারাপ লাগলো। সুইটির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। ও এত আশা করে আমার কাছে আসছে, ওকে ফিরিয়ে দেওয়া যাবে না। কি আর করব, ছাত্রী যেহেতু আমার, ওর সকল বিষয়ে আমাকেই তো দেখতে হবে নাকি? এত কিছু চিন্তা করে এখন ওর ওপর রাগ দেখানো যাবে না, আর ওকে তো আমি কথা দিয়েছিলাম। কি আর করব, মাহিকে বললাম, যা গাড়িতে গিয়ে বস, দেরি করে লাভ নেই। তা ম্যাডাম চলেন আপনিও। ভাবছিলাম একা একা রিক্সা দিয়ে যাব, তা আর হবে না মনে হলো। সুইটি আবার দাঁত বের করে ফিক করে মুচকি হাসি দিয়ে বলল, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর আমি জানি তো আপনার দুর্লভ জায়গা কোথায়, আর ধীরে ধীরে আপনার ভিতরে এমনভাবে প্রবেশ করব যে আপনি নিজে চাইলেও আমাকে টেনে বের করতে পারবেন না। সুইটির কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারলাম না। গাড়িতে বসার পর ড্রাইভার তার মতো গাড়ি ড্রাইভিং করতে লাগলো। আমি চুপচাপ সুইটির পাশে বসে আছি, আর সুইটি আমার বোনের সাথে কথা বলছে। স্কুলের সামনে এসে গাড়ি থেকে নামলাম। সুইটির সাথে হেঁটে হেঁটে স্কুলের ভিতরে যাচ্ছে। তবে অনেক ছেলে দেখলাম সুইটির দিকে তাকিয়ে আছে। বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে, তাকিয়ে থাকবে না কেন? তবে সবকিছু রেখে আমাকে কেন যে সুইটি বলির পাঠা বানালো, এটাই আমি বুঝলাম না। ভর্তির কার্যক্রম শেষ করতেই সুইটি মাহিকে বলল, তুমি এখন গিয়ে একটা ক্লাস করো আর সকলের সাথে একটু পরিচিত হয়ে নাও। আমি একটু স্যারের সাথে কথা বলি, আর আমরা তোমার জন্য অপেক্ষা করব। মাহি ক্লাসে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, আগে তুই বাসায় চল, এরপরে তরে মজা দেখাচ্ছি, মেয়ে নিয়ে ঘুরা না। মনে মনে বললাম, এই রে, ছোট বোনের কাছে ধরা খেয়ে গেলাম। মাহি যাওয়ার পর সুইটি বলল, স্যার চলেন আমার সাথে, আমার বান্ধবীরা আপনার জন্য অপেক্ষা করছে। তবে ওরা কিন্তু খুব বদমাশ, ওরা খুব বিরক্ত করবে আপনাকে। আমার দিকে তাকিয়ে শুধু এসব সহ্য করে নেবেন প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আগে চল দেখি। সুইটি আমাকে নিয়ে মাঠের এক কোণায় নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে প্রেমের অভিনয় করতে এসে আজকে যে আমার 12টা বেজে যাবে, এটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। সুইটি মেয়েগুলোর সামনে গিয়ে আমার হাত জড়িয়ে ধরে বলল, তোরা না আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিলি, আজকে দেখ আমি নাকি কোনো ছেলেকে পটাতে পারবো না, কোনো ছেলের সাথে আমি প্রেম করতে পারবো না। আজকে ওকে তোরা সবাই দেখ, তোদের তো আবার নজর ভালো না, দেখিস আবার আমার বয়ফ্রেন্ডের ওপর ক্রাশ খাবি না। খুব কষ্ট করে ওকে পটিয়েছি। আমার বয়ফ্রেন্ড আবার প্রতিদিন জিম করে, ও কতটা যে কিউট এটা শুধু আমি জানি। শুধু তোদের জন্য আজকে আমরা নিজেরা নিজেদের প্রকাশ করলাম, নইলে আমি গোপনে আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতাম। এই কথা বলার পর মেয়েগুলো সুইটিকে সরিয়ে আমার চারপাশে গোল গোল করে ঘুরতে লাগলো। একটা মেয়ে তো আমার গাল টেনে বলল, ইস সুইটি, তোর বয়ফ্রেন্ড কতটা কিউট, ও চোখগুলো কি সুন্দর, শার্টের ভিতরে কি সুন্দর বডি, কাপড় ইন করে একটু স্টাইল ধরলে আমরা সবাই ওর উপর বাস খাবো। সত্যি তোর বয়ফ্রেন্ডের প্রশংসা করতে হবে। সুইটি ওর সকল বান্ধবীদের সরিয়ে বলল, এই তোরা সবাই দূরে যা, ওকে ধরে ওরে তোরা অপবিত্র করবি না, আমার একমাত্র কিউট গোলুমুলু বয়ফ্রেন্ড, খুব ভালোবাসি ওকে আমি। একটা মেয়ে তো বলেই ফেলল, তা তুই কি দুলাভাইকে শিখিয়ে আনলি যে আমাদের সাথে কথা বলবে না? কই আমাদের নতুন দুলাভাই একটু মজা করবে, তা না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোনো রোবট তুই ধরে নিয়ে আসলি না তো আবার? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওদের কথা শুনছিলাম, তবে এখন মনে হচ্ছে আমাকেও কিছু বলার দরকার। ওরা একাই শুধু আমার সাথে মজা নিচ্ছে। আর ঠিকই তো বলল, আমি রোবটের মতো দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। তবে সুইটিকে যখন চিকন সুরে কথা বলতে দেখি তখন ওর কণ্ঠটা খুব মিষ্টি হয়ে যায়। ভাবলাম আমিও একটু ট্রাই করি না। আমি কণ্ঠটা চিকন করে খুব নম্র ভদ্রভাবে বললাম, তা আমার প্রাণপ্রিয় শালীরা, আপনারা কেমন আছেন? একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, ইস কি সুন্দর কণ্ঠ, মামা আমি ওর কথা শুনে মরে যাব, ওকে আর কথা বলতে বলিস না, গুলি ছাড়াই আমাদের দুলাভাই কথার মাঝে আমাদের মেরে ফেলবে।
সত্যি আমাদের সবার থেকে তুই বেস্ট একটা বয়ফ্রেন্ড পেলি, কি বলবো তরে রে। মেয়েটার কথা শুনে আমি আবার একই সুরে বললাম, মানুষকে সুন্দরের সাথে তুলনা করবেন না, তবে যদি মানুষের ভিতরে কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটা হলো মানুষের মন। আর এর প্রমাণ দিয়ে গেল লাইলি আর মজনু। ওদের চেহারা কিন্তু দেখতে এতটাও সুন্দর ছিল না, কিন্তু ওরা ভালোবাসার মায়ায় পড়ে এতটা অন্ধ্র হয়ে গেছিল যে তাদের কাছে মনে হতো সবার ঊর্ধ্বে ভালোবাসা, এরপর অন্য কিছু। আর ভালোবাসার মাঝে চেহারার সৌন্দর্য কিছু না। এজন্য আমি তোমাদের বোনকে সবসময় বলি, চোখের মায়ায় পড়েছি আমি, রূপের আগুনে কয়লা, ভালোবাসা দিবা ওগো আমার প্রাণের প্রিয় রুনা লাইলা। আমার কথা শুনে একটা মেয়ে মাটিতে ধপ করে পড়ে গেল। নিচে পড়ে মেয়েটা চোখ থেকে চশমা খুলে বলল, বান্ধবী তোর বয়ফ্রেন্ড এসব কি শোনালো রে, আমি তো পাগল হয়ে গেছি ওর কথা শুনে। কথা দিয়ে জাদু করে নিল তোর বয়ফ্রেন্ড। এত কিউট একটা বয়ফ্রেন্ড তোর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। মরে যাব আর কিছুক্ষণ যদি এসব কথা বলে। মনে হচ্ছে যেন উনার কথাগুলো শুনে বুকের বাঁ পাশে তীরের মতো বিঁধল। আমি নিচে বসে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, তা উপরে উঠতে পারবেন নাকি আমাকে সাহায্য করতে হবে? মেয়েটা আমার হাত ধরে বলল, সত্যি আপনি আমাকে উপরে তুলতে সাহায্য করবেন? এর মাঝেই সুইটি চোখ লাল করে বলল, এই একদম সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোরা কেউ টানাটানি করবি না, আমার সোনামোনা রক্ষী বাবুটা, অনেক ভালোবাসি আমি তোমাকে। এখন আমি ওকে বাসায় দিয়ে আসি, তোদের কাছে আর ওকে রাখা যাবে না, পরে তোরা যদি ওর প্রেমে পড়ে যাস ভয় হয় আমার। ওর বান্ধবীরা বলল, দুলাভাই আবার কখন আমাদের দেখা হবে? সুইটি বলে দিল, আর দেখা করতে হবে না, চল তুমি। এর মাঝেই আমার বোন চলে আসলো। গাড়িতে বসার পর সুইটি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না আমি আবার কি করেছি, আমাকে এভাবে তাকিয়ে দেখছে কেন? আমাকে তো বলা হয়েছে যে আমি যেন ওর সাথে প্রেমের অভিনয় করি, আর আমি তো সেটাই করলাম, ভুল কিছু তো আর করি নাই। কি জানি এই মেয়ের মাথায় আবার কি চলছে, প্রেমের অভিনয় না করলেও আবার মন খারাপ করত, তখনও যা বলল তাই করলাম, এজন্য আবার আমার উপর রাগ দেখাচ্ছে। বাসার সামনে গাড়ি থেকে নামতেই সুইটি রাগ দেখিয়ে বলল, শুধু আজকে বাসায় আসেন, মজা দেখাচ্ছি আপনাকে। এই কথা বলেই ও চোখ মুখ লাল করে চলে গেল। বুঝলাম না বাবা, আমি অপরাধটা কোন জায়গায় করছি? বাসার ভিতরে যেতেই মাহি এক এক করে আম্মুকে সবকিছু বলল। এখন মনে হচ্ছে বাসায় এসেও বড় বিপদে পড়লাম। মাহির কথা শুনে